নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, সকালে সবার আগে আজকে যেই কাজটা করছিলাম, দেখো চারদিক একেবারে কিন্তু কুয়াশায় ঢাকা। আর এই কুয়াশা ঢাকা সকালে সবার আগে যেটা ইচ্ছা হলো, মনে হলো চলো বাগানে গিয়ে দেখা যাক যে আজকে গাছে কিরকম ফুল হয়েছে। বলতে পারো এটা কিন্তু আমার একটা হবি। প্রত্যেক দিন সকালে উঠেই ভাবি যে আজকে গিয়ে দেখি তো জবা গাছটায় আজকে কটা ফুল হয়েছে। আজকে কিন্তু সকালে উঠে সবার আগে স্নান করে নিয়েছিলাম। প্রত্যেক দিন কিন্তু মোটামুটি ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিই, তারপরে স্নান করে নিই, তারপর কিন্তু রান্নাবান্না করি। কিন্তু আজকে সকালে উঠেই সবার আগে কিন্তু স্নান করে নিয়েছিলাম। আসলে আগের দিন একটা বিয়ে বাড়ি ছিল, সেই জন্য পার্লারে গিয়ে হেয়ারটা একটু ক্রিম্পিং করেছিলাম। সেই জন্য চুলে একদম চিরুনি দিতে পারছিলাম না, তাই সকাল সকাল উঠে সবার আগে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম। সেই জন্য ভাবলাম সব কাজ পরে হবে, প্রথমে গিয়ে একটু স্নানটা করি। আর এই দেখো এসে দেখলাম মা আবার এখানে চাউমিন করা শুরু করে দিয়েছে। আজকে কিন্তু আমার সকালে উঠে বড্ড এই চাউমিনটা খেতে ইচ্ছা করছিল। ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন কিন্তু মা কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ আর আলু এই সমস্ত দিয়ে একটা অন্যরকম চাউমিন বানাতো। এটা কিন্তু শুধু আমার মা বলে না, দেখতাম যারা বাকিরা সব বন্ধু বান্ধবরা চাউমিন নিয়ে আসতো, সবারই দেখতাম মায়েরা কিন্তু এরকম করে চাউমিনটা বানিয়ে দিত। আর মায়েটার মধ্যে আরেকটা জিনিস দিত, সেটা হচ্ছে ভাজা বাদাম, মানে কাঁচা বাদামকে একেবারে অল্প আঁচে ভেজে নিয়ে সেটা দিত। তো সেই জন্য ছোটবেলা থেকেই আমার কিন্তু এটা অভ্যাস। আমি আজও যখনই চাউমিন খাই আমি কিন্তু সেটার মধ্যে একটু ভাজা বাদাম দিয়ে খাই, খেতে কিন্তু বেশ লাগে। তোমরাও ট্রাই করতে পারো। আর তারপর এক কাপ গ্রিন টি খেয়ে নিলাম, কারণ এই গ্রিন টি ছাড়া কিন্তু সকালটা একেবারে অসম্পূর্ণ। আর এই দেখো এখানে একেবারে চাউমিন খাওয়া শুরু করে দিয়েছি। আজকে হঠাৎ ইচ্ছা হলো যে আজকে কাঁটা চামচ দিয়ে খাবো না, আজকে এমনি হাত দিয়ে খাবো। ছোটবেলায় কিন্তু মাঝে মাঝে এরকম হাত দিয়ে বেশ চাউমিন খেতাম, তাই আজকে যেমন ভাবা তেমন কাজ। আজকে কিন্তু একেবারে হাত দিয়ে চাউমিনটা খেয়ে ফেলছিলাম। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার রান্নার দিকে বিশেষ একটা কাজ ছিল না, শুধু ভেবেছিলাম আমার জন্য একটু হালকা করে ফুলকপির ঝোল করব। খুবই দুঃখের বিষয়, এই যে টমেটোর চাটনিটা বানিয়ে রেখেছিলাম কালকে কিন্তু দুপুরেই খাওয়ার সময় সেটা একেবারে শেষ হয়ে গেছে। তো সেই জন্য ও আজকে সকালেই আবার থেকে 2 কেজি টমেটো এনে একেবারে হাজির করেছে। বলেছে একটু বেশি করে চাটনি বানিয়ে নাও, তারপর তো সরস্বতী পূজা হয়ে গেলে একেবারে কুলের আচারই খাবো। বন্ধুরা জানো তো, সেই ছোটবেলা থেকে কিন্তু মাথায় একটা কথা একেবারে গেঁথে গেছে যে সরস্বতী পূজার আগে কুল খাবো না। এখন নিজে লেখাপড়া না করলেও যেহেতু লেখাপড়ার সাথেই জড়িয়ে আছি, তাই কিন্তু এই নিয়মটা আমি এবং আমার পরিবারের সকলেই একেবারে কিন্তু মেনে চলে। এই দেখো আমি এখানে এসে একটু বিছানাটা ভালো করে পেতে নিচ্ছি, সব কিছু একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর এখানে আমার বাচ্চাটা এসে আমার কাছে বসে আছে। তোমরা তো সবাই জানোই যে আমি যখনই কোনো কাজ করি ও কিন্তু এসে এক মনে আমাকে এসে একেবারে সঙ্গ দেয়। ও কিন্তু আমাকে 1 সেকেন্ডও একা ছাড়ে না। দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট বাচ্চাটা। আর এই যে এখানে এবার এসে একটু টেবিল ক্লথটা পেতে দিলাম। আমাদের কিন্তু বন্ধুরা এরকম একই রকম দেখতে 2টো টেবিল ক্লথ আছে। আর এই দেখো এটা হচ্ছে বোজোর বিস্কুট খাবার স্টাইল, মানে ওকে যতক্ষণ না বিস্কুটটা মুখে নিয়ে এইভাবে দেওয়া হচ্ছে ও কিন্তু মহারাজ কিছুতেই বিস্কুট খাবে না। যতক্ষণ না যদি আমরা ওকে হাতে করে দিই ও খাবেই না, সেটা আবার গিয়ে এক জায়গায় ফেলে রেখে দেবে। তো যাই হোক, বাচ্চারা তো এরকম দুষ্টুমি করেই থাকে, তাই না বলো? তো সবার আগে যেটা ভাবলাম, বাকি রাস্টিংয়ের কাজ তো চলবেই। আর আজকে ও বলেছিল চিকেনটা আজকে আমি করে নেব। তো আমি বললাম চলো ঠিক আছে, ভাতটা অন্তত গিয়ে বসিয়ে দিয়ে আসি। সকাল সকাল অনেক দিদিভাইদের, বোনেদের, বন্ধুদের দেখি যখন তারা সকালে উঠে বিছানা পরিষ্কার করে সাথে সাথে কিন্তু কম্বলটা বা লেপ যাই হোক সেটা কিন্তু পাট করে বিছানায় রেখে দেয়। এটা কিন্তু খুব খারাপ হ্যাবিট। আমরা হয়তো অনেকেই জানি না যে আমরা সারা রাত যেই কম্বলটা বা যেই লেপটা নিয়ে শুই সেটা কিন্তু কিছুক্ষণ না ঝেড়ে বা সেটা কিন্তু কিছুক্ষণ রোদে না দিয়ে, বিশেষত শীতকালে আবার থেকে ভাঁজ করে রাখা উচিত না। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ। আর এই দেখো এখানে ভাবলাম একটু সোফাটা পরিষ্কার করব, আর একজন এসে কিন্তু সোফায় একেবারে শুয়ে গেল। এটার অর্থ হচ্ছে এখন আমি শোবো, তুমি এখন যাও, পরে আবার আসবে এসে সোফা পরিষ্কার করবে। তো যাই হোক, অতি কষ্টে তাকে আবার উঠিয়ে এখানে আমি একটু সোফার চাদরটা ঠিক করে দিচ্ছি। তোমাদেরকে তো বলেইছিলাম বন্ধুরা, এই ধরনের বেডশিটগুলো কিন্তু সেই বিয়েতে পেয়েছিলাম, কিন্তু এগুলো কোনো কাজে লাগে না। আর এগুলোই দেখবে শুতে গেলেও না কেমন যেন একটা লাগে, ঠিকঠাক ঘুমও আসে না, এমন এগুলো একটা মোটা ধরনের সিল্কের।
তাই এটাকে কিন্তু সোফা ঢাকার জন্য ব্যবহার করি। এমনিতে কিন্তু সোফার কভার আছে, তবে সেটা সবসময় ব্যবহার করা হয় না। ওই দেখবে আমাদের সবার কিন্তু একটা অভ্যাস থাকে, যখনই ঘরে কেউ আসার থাকে তখনই কিন্তু একেবারে আলমারি থেকে নতুন ডিনার সেটটা বার করি। তখনই কিন্তু একেবারে সব জায়গা থেকে খুঁজে খুঁজে কোনটা নতুন জিনিস, কোনটা একটু বেশি চমকাচ্ছে, এই সব ভালো ভালো জিনিসগুলো কিন্তু বার করে রাখি। আর যেই ঘর থেকে লোকজন সব চলে যায় সাথে সাথে কিন্তু একেবারে নতুন টেবিল ক্লথ, নতুন পর্দা বা নতুন সোফার কভার বা নতুন বেডশিট বা নতুন ডিনার সেট, এরকম আর কত কিছু বলবো। অনেককে তো দেখেছি পাপোশও উঠিয়ে চেঞ্জ করে দেয়। এইসব কিন্তু আমরা করে থাকি, যদিও পাপোশটা আমরা করি না। হ্যাঁ, তবে কেউ এলে যেই জিনিসটা করে থাকি যে হয়তো একটা নতুন বেডশিট পাতলাম, হয়তো একটু পর্দার কভারগুলো চেঞ্জ করে দিলাম, বা হয়তো একটা নতুন ডিনার সেট বের করলাম। এইগুলো কিন্তু আমি কেন, কম বেশি সবাই কিন্তু এগুলো করেই থাকে। এতেও কিন্তু একটা আলাদা রকমের আনন্দ লাগে। ও তো আবার আমাকে মাঝে মাঝে বলে, এক কাজ করো, তুমি সব জিনিস উঠিয়ে রেখে দাও, আর কিছু বার করতে হবে না। ওই কবে 8-10 মাসে কেউ আসবে তখন এগুলো বের করবে, আবার এগুলোকে যত্ন করে উঠিয়ে রেখে দেবে। বের করো, নিজেরা খেয়ে নাও। আসলে কি বলো তো, ওই স্টিলের থালায় বা কাঁসার থালায় কে যেই শান্তিটা পাই, সেটা কিন্তু কোনো লাউপালার ডিনার সেটে খেয়ে পাই না। এটা একেবারেই সত্যি কথা, তাই না বলো? এই যে এখানে এসে একটু এবারে হালকা হালকা ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছিলাম, আর তারপর এই ঘরে এসে গেছিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার জন্য। এই ঘরের ড্রেসিং টেবিলটা এমনিতে সব থেকে কমই নোংরা হয়, কারণ আমি যখনই রেডি হই বা কিছু করি, বিশেষত আমি ওই ঘরটাতেই রেডি হই। তোমাদেরকে তো বলেইছিলাম যে ওই ঘরের ড্রেসিং টেবিলটা কিন্তু আমাদের সেগুন কাঠের। ইচ্ছা আছে ওটাকে দিয়ে ওরকমই আরেকটা, মানে যেখানে একটু বক্স সিস্টেম থাকবে সেরকম একটা ড্রেসিং টেবিল বানিয়ে নেব। কারণ জানো তো, ওই ওপেন ড্রেসিং টেবিলগুলো না খুব অসুবিধা, বেশি জিনিসপত্র রাখা যায় না। কিন্তু আজকাল যেরকমগুলো বেরিয়েছে ওই সমস্ত কিন্তু দেখবে ড্রেসিং টেবিলে প্রচুর জিনিসপত্র। এবার ভাবলাম এই যে রান্নাঘরের সমস্ত কাপড়গুলো কাচা হয়েছে সবগুলোকে এক জায়গায় রেখে দিই। না তো কি বলো তো, এই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার একেবারে ভালো লাগে না। ফ্রিজের ওপর এরকম একটা বক্স রেখে দিয়েছি, যত রান্নাঘরের কাপড় যখনই যা কাচা হয় মা আর আমি মিলে এখানে সুন্দর করে সাজিয়ে রাখি। এতে রান্নাঘরটা দেখতে যেরকম পরিষ্কার এবং অর্গানাইজ লাগে, সেরকমই যখনই দরকার হয় টুক করে এখান থেকে কাপড়টা হাতের কাছে পেয়ে যাই, অন্য কোথাও কিন্তু খুঁজতে হয় না। আর এই যে তোমরা ছোট ছোট হ্যান্ড টাওয়ালগুলো দেখছো, এগুলো কিন্তু যে কোনো মলে খুবই কম দামে তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু একসাথে 3টার সেট থাকে। আর এই দেখো এখানে কিন্তু চিকেনের জন্য আলু দেওয়া একেবারে শুরু হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু চিকেনের ডিপার্টমেন্টে আমি একেবারেই নেই। তোমরা তো জানোই, ঘরে যখন চিকেন বা মাটন এই জাতীয় কিছু হয় ও বলে ওটা নিজেই রান্না করবে। আসলে ও এই জিনিসগুলো রান্না করতে ভীষণ পছন্দ করে, সেই জন্য যখন বাড়িতে এগুলো হয় ও বলে আমি রান্না করব। তবে হ্যাঁ, চিকেনের অন্যান্য কোনো আইটেম হলে, ধরো চিকেন হরিয়ালি বা চিকেন রেজালা বা অন্য যে কোনো আইটেম হলে, তখন কিন্তু একেবারে খুন্তি আমি আমার দখলে নিয়ে নিই। তবে এখন হচ্ছিল প্লেন চিকেন, একেবারে কষা, মানে একটু কষা একটু ঝোল এরকমই হবে ভাতের সাথে খাওয়ার জন্য। তো ও বললো চলো আজকে আমি রান্না করব। আর এই চিকেনের আলুগুলো কিন্তু খেতে আমার দারুণ লাগে। আমি কিন্তু চিকেন মাটন কোনোটাই খাই না, কিন্তু চিকেনের আলু অবশ্যই খাই। তবে হ্যাঁ, মাটনটা যেহেতু একটু আমার স্মেলটা ভালো লাগে না, তো মাটনের কিন্তু আমি আলুটা খাই না। আমি আবার হচ্ছি একেবারে আমার মাছের ভক্ত। চিকেনটা রান্না করলে কি হবে, এই যে এত সমস্ত জোগাড়, এই যে আদা রসুন পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কাটা, এই জিনিসগুলো কিন্তু জোগাড়পাতি দেওয়া আমাদের ডিপার্টমেন্ট। মা আগেই এসে আদাটার রসুনটা কিন্তু কেটে দিয়ে একেবারে ছাড়িয়ে টাড়িয়ে রেখে গেছে, আর এখন আমার ডিপার্টমেন্ট হচ্ছে পেঁয়াজটা হচ্ছে কেটে দেওয়া। সত্যি বলতে আমার কিন্তু রসুন কাটতে বা রসুন ছাড়াতে একদম ভালো লাগে না, প্রচণ্ড বিরক্তিকর লাগে এই কাজটা। কিন্তু পেঁয়াজ কাটতে আমার আবার দারুণ লাগে, যত ইচ্ছা পেঁয়াজ দিয়ে দাও, আমি আরামসে বসে বসে একেবারে কিন্তু কেটে নেব। যাই না কেন এই কাজটা করতে কিন্তু বেশ লাগে। এবারে একটু ভাবলাম আদাটা আগে একটু পেস্ট করে নিই, কারণ হঠাৎ করে আবার যদি কারেন্টের কোনো ভরসা নেই, যদি চলে যায় তখন আবার মিক্সার অন হবে না। ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারে আবার কিন্তু মিক্সারটা চলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সেই কারণে যখনই আমি আদা বা রসুনগুলো কাটি, সবার আগে কিন্তু এগুলোকে পেস্ট করে রেখে দিই। দেখবে এই চিকেন বা মাটন করার অর্ধেক কাজ কিন্তু এই কাটাকাটির ডিপার্টমেন্টে থাকে। এগুলো যদি হাতের কাছে পাওয়া যায়, মনে হয় যেন এমনিতেই অর্ধেক রান্না হয়ে গেল, তাই না বলো? আমার আগের ব্লগে রঞ্জনা মুখার্জি দিদি ভাই, উনিও কিন্তু খড়গপুরেই থাকেন। দিদি
বলেছে যে আমিও খড়গপুরে থাকি, আর সত্যি এখানে কিন্তু ঠান্ডা ভীষণ কমে গেছে। সত্যি গো, এখানে একেবারেই যেন ঠান্ডাটা কমে গেছে। আর খড়গপুরটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে কিন্তু যেন ঠান্ডাটা একটু কম। তবে হ্যাঁ, কালকের থেকে আবার দেখছি ঠান্ডাটা কিন্তু একটু আসছে। সত্যি বলতে খুব খারাপ লাগে। এক তো এই সারা বছর এই বৃষ্টি, এই গরম, তার মধ্যে একটাই সময় থাকে যখন আমরা একটু ভালোভাবে থাকতে পারি। বলবো না খুব ভালোভাবে, তাও আমার তো মনে হয় গরমের থেকে আমার কাছে শীতকালই ভাল লাগে। আর এই শীতকালেও যদি একটু জাঁকিয়ে শীত না পড়ে, তাহলে এই সোয়েটার কেনার কি আর কোনো মানে থেকে যায় বলো? ভিলেজ কুকিং XYZ এই চ্যানেলটি থেকে এক বন্ধু কমেন্ট করেছো যে ভিডিওটা খুব ভালো লাগলো। তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার জন্য। একটাই কথা, অনেক ভালোবাসা, পাশে থেকো। সঞ্চিতাকে আর নতুন করে কি বলবো, সঞ্চিতা আমার প্রায়শই সমস্ত ভিডিওতেই কমেন্ট করে। সঞ্চিতা আমাকে একটা বন্ধুর মতো পাশে রয়েছে, প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে ও জানান দেয় যে ও আমার পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা। হয়তো আমরা দুজনকে এমনিতে চিনি না, কিন্তু তুমি যেভাবে নিজের কমেন্ট দাও আমার ভিডিওতে, আমার সত্যিই খুব ভালো লাগে, এগিয়ে যাওয়ার উৎসাহটা পাই। আর আমার কর্তামশাই তো সব ভিডিওতেই আমার জন্য কমেন্ট করেই থাকে। সত্যি বলতে দেখো, আমাদেরকে যেই সাপোর্ট করুক না করুক, যদি আমাদের নিজেদের বাড়ির লোকেরা আমাদেরকে সাপোর্ট না করে, যদি তারা আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু এই এগিয়ে চলার জার্নিটা খুব একটা সহজ হয় না, তাই না বলো? ওখানে কিন্তু চিকেন একেবারে রেডি। আর চিকেনের তো ডিপার্টমেন্টে আমি ছিলাম না, তোমাদেরকে বললামই। তো আমি ভাবলাম যে আজকে আমার জন্য মাছ ছিল, কিন্তু জানি না কেন আজকে একেবারেই মাছ খেতে ইচ্ছা করছিল না। ওকে বলছিলাম তুমি তো একটু কষা কষা করেই করেছো, একটু চিকেনের আলু আর একটু চিকেনের গ্রেভি দিয়ে ভাতটা একটু ঝাল ঝাল করে মেখে খাবো। আর এখানে ওর জন্য একটু আলু ফুলকপির ঝোল করছি। মা বললো একটু বেশি করেই করে রেখে দে, রাতে তাহলে একেবারে কিন্তু রুটির সাথেও খাওয়া হয়ে যাবে। তো এই দেখে নাও, এখানে ফুলকপি কাটা হয়ে গেছে, আর এখানে প্রথমে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। শীতকাল মানেই হলো ফুলকপি আর মটরশুঁটির সময়। অনেককেই কিন্তু অনেকের ব্লগে দেখেছি যে ডিরেক্ট একেবারে ফুলকপিটাকে ম্যারিনেট করে নেয় বা ডিরেক্ট একেবারে তেলে দিয়ে ভেজে নেয়, কিন্তু এটা একেবারেই করা উচিত না। কারণ ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকতে পারে, আর ফুলকপিটা এমনি কিন্তু খেলে একটা গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে। কিন্তু দেখবে, যদি জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে অল্প করে লবণ দিয়ে তারপর যদি ফুলকপিটাকে ভাপিয়ে সেই জলটা ফেলে দেওয়ার পরে রান্না করা হয়, তাহলে কিন্তু একেবারেই গ্যাস অম্বল হওয়ার বা আমাদের ফুলকপি থেকে পোকা কোনোভাবে রান্নায় আসার কিন্তু কোনো চান্সই থাকে না। এই দেখো, আমি কিন্তু ঝোলটা ইচ্ছে করে একটু হালকা রেখেছি, কারণ রাতে আবার যখন এটাকে গরম করব তখন কিন্তু এটা একটু টেনেই যাবে। আর সত্যি বলতে আমাদের কিন্তু এরকম আদা, জিরা, কাঁচা লঙ্কা, আর হ্যাঁ, এটা হওয়ার পর ওপরে কিন্তু একটু ঘি দিয়েছিলাম। এরকম ঝোলটা একটু হালকা করে খেতেই ভালো লাগে। আর এই দেখো, এখানে আমাদের বোধবাবুর খাবার একেবারে রেডি। চিকেন হচ্ছে, বাড়ির লোকেরা চিকেন খাবে আর আমাদের বোধবাবু চিকেন খাবে না, সেটা কিন্তু হয় না। তবে তোমরা তো জানোই যে ওদের জন্য কিন্তু কোনো রকম তেল, মশলা, লবণ এসব দিয়ে রান্না করতে নেই। বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে বাথরুম পরিষ্কার রাখার গুরুত্বপূর্ণ 17টি টিপস, রান্নাঘরকে সবসময় ঝাঁ চকচকে রাখার 15টি টিপস এবং বাড়িকে ডিপ ক্লিনিং করার কিছু উপকারী টিপস, এই সমস্ত টিপসের ব্লগগুলো শেয়ার করেছি। সাথে আছে শিমলিপাল ট্যুরের ব্লগ। তোমরা যারা এখনও দেখোনি, আশা করি তোমরা এই ব্লগগুলো দেখবে। আর এটাও জানি যে তোমাদের সবারই এই ব্লগগুলো কিন্তু ভালো লাগবে। তোমরা আমার এই বিশেষ ব্লগগুলোকে অফুরন্ত ভালোবাসা দিয়েছো, সেটার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, ও আজকে বললো আমি আজকে কিন্তু এই চিকেনটা করে নেওয়ার পরে বোধকে আজকে একদম ভালো করে স্নান করাবো। এমনিতেই তোমরা তো জানোই শীতকালে কিন্তু ওদেরকে একেবারেই রোজ রোজ স্নান করাতে নেই। ওই জন্য আমরা ওদেরকে প্রত্যেক সপ্তাহে বোধকে একবার করে, মানে রোববার দিন আমরা স্নান করাই, কিন্তু এবার আর রোববারটা হয়নি, কারণ আমাদের একটু কাজকর্ম ছিল, সেই জন্য কিন্তু আজকে ওকে স্নান করানো হলো। এই দেখো দেখো, টাওয়ালটাকে কি সুন্দর করে বেঁধে দিয়েছে। আর ওকে দেখো, এই টাওয়ালটাকে এরকম করে বেঁধে কি কিউট লাগছে আমাদের বাচ্চাটাকে। সত্যি বলতে এরপর কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে ও যাতে একটু রোদে থেকে ওর গাটা শুকায়, কিন্তু ও এখন একদমই রোদে যেতে নারাজ, তাই এরপর কিন্তু ড্রায়ার দিয়ে ওর গাটা শুকিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, কম্বলটা এবার গিয়ে রোদ থেকে উঠিয়ে নিয়ে চলে এলাম। এবারে কম্বলটা পাট করে রেখে দিয়ে একেবারে কিন্তু লাঞ্চ করতে বসে যাবো। মোটামুটি আমার সব কাজ শেষ। আর বন্ধুরা, তোমাদের সবার থেকে এবার কিন্তু বিদায় নেবার পালা। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা নতুন তাদেরকে বলবো, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইটস ঈশানী পরিবারের সদস্য হওয়ার সকলকে আমন্ত্রণ রইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো, কারণ তোমাদের একটা লাইক, একটা
কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা মোটিভেশন দেয়, অনেকটা অনুপ্রেরণা দেয়। তাহলে চলো আজকে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।